এই পুরো ভোট 48% প্লাস 18% প্লাস 7%, মানে উইচ গোজ অলমোস্ট 70%, এটা নাকি আওয়ামী লীগের ফেভারের ভোট। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং অবজারভেশন এন্ড দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ব্যাখ্যা, আই উড রাদার সে, বিকজ মানে 48% এখনো মন স্থির করে নাই মানেই তারা নৌকায় ভোট দিবে, বা 18% এখনো কিছু বলছে না মানেই তারা নৌকায় ভোট দেবে, ভয় পাচ্ছে বলতে, বিষয়টা বোধহয় সেরকম না। তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, বড় অংশ বলতে আমি মানে ভিন্ন মত আছে, 20 থেকে শুরু করে 30-35% মানুষ, আমি জানি না বিকজ আমাদের 15 বছর ভোট হয় নাই, ভোট হলে আমি বলতে পারতাম কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের মানে কোর ভোটে আছে, আমাদের নির্বাচন হয় না, সো আই ডু নট নো। ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে, মানে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন, সেইটা কি 14 বা 24-এর রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে। কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে গণমাধ্যমে, বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে এনসিপি জামাতের মধ্যে এক ধরনের দর কষাকষি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, অ্যাটলিস্ট ইসলামী দলগুলোর সাথে বিএনপির একটা দর কষাকষি। তো সেটা যদি হয়, সেই নির্বাচনকে কি আপনি ফেয়ার নির্বাচন, মানে সেটা হলে কি হতে পারে? সেটা হলে যেটা হতে পারে যে বিএনপি কিছু আসনে প্রার্থী দিল না, কারণ এইবার কিন্তু ধানের শীষ মার্কায় অন্য দল থেকে এসে কেউ নির্বাচন করতে পারবে না, বা দলের প্রতীকে আসলে নির্বাচন করার সুযোগ নেই, যেহেতু আরপিও সংশোধন হয়েছে। সো আপনি ছাড় দিলে কি করতে পারেন? ওই আসনে প্রার্থী দিবেন না, কিন্তু না ভোট তো আছে। এক তো না ভোট আছে, দুই হলো আপনি স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন কি করে? স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন করে আপনি কি মনে করেন যে ওই নাম সর্বস্ব দলগুলোর ক্যান্ডিডেট দাঁড়ালো আর বিএনপির একটা স্ট্রং স্বতন্ত্র দাঁড়ালো, স্ট্রং এরও দরকার নেই, মিডিয়াম স্বতন্ত্র দাঁড়ালো যে এলাকায় 8-10 বছর ধরে কাজ করছে, কে জিতবে? চোখ বন্ধ করে ওই স্বতন্ত্র জিতবে। সুতরাং এইসব ভাগাভাগি করে তো লাভ নাই, রাদার নির্বাচনটাকে নির্বাচনের মতো হতে দেন। মানুষ যদি মনে করে 299 আসনে তারা কোনো দলকে পাঠাবে, পাঠাক, তার মানে ইনএভিটেবল কনসিকুয়েন্স যা হওয়ার সেটা দেশের উপর দিয়ে যাবে। এই ট্রায়াল এন্ড এরার প্রসেসের মধ্যে দিয়ে একটা দেশ ধীরে ধীরে মজবুত গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়ায়। আপনি যতই শ্যাম ইলেকশন করতে থাকেন না কেন, আপনি কিন্তু নির্বাচন কথার কথা নির্বাচন করতে পারবেন, কিন্তু গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে না। মাসুদ কামাল, এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে? তাহলে কিভাবে হবে? যেই বাস্তবতা ব্যারিস্টার রুমিন ফারহানা তুলে ধরছেন, সব দল অংশ না করলে কেমনে করে হবে ভাই? যদি এর মধ্যে আমরা দেখি জোট হলো, আসন ভাগাভাগি হলো, হোক, ওর ওখানে তো দল তো আছেই। শুনেন, মোট কথাটাকে আমি বলি আপনাকে, ইলেকশনটা কার জন্য বলেন তো? ইলেকশনটাকে সরকারের জন্য, ইলেকশনটাকে পলিটিক্যাল পার্টির জন্য, নাকি ইলেকশনটা ভোটারদের জন্য? নিঃসন্দেহে ভোটারদের জন্য। ইলেকশন হলো ভোটারদের জন্য। তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে। সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায়, যে আমি একে না হলে ওকে দেব, ওকে না হলে ওকে দেব। বিকল্প এবার নির্বাচনে থাকছে কিনা? আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। একটু জানতে চাই, আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের আসলে পদ্ধতি কি হতে যাচ্ছে? দেখুন, যখন বাংলাদেশের নির্বাচনী কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি। কখনো শুনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক, কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড, কখনো শুনি উৎসব মুখর, এক এক সময় এক এক মানে বিশেষণ এসে যুক্ত হয়। দেখুন, পৃথিবীর অন্য সকল দেশেও তো নির্বাচন হয়, কিন্তু সেখানে তো সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না। আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি, আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি, আমরা দেখি মানে আমি ডামি নির্বাচন, কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে, কেউ ভোটই দিতে পারে নাই, অদ্ভুত অদ্ভুত সব দেখি। সো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয়, কিরকম নির্বাচন স্বাভাবিক? যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে, যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ, যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে
তাদের দায়িত্ব পালন করবেন। কোনো পক্ষের দিকে টিল্টেড হয়ে বা কোনো পক্ষের দিকে বেশি একটু ঝুঁকে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না। আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, একটি দল আরেকটি দলের উপরে কোনো রকম কোনো সহিংসতা হামলা করবে না। একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না। ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই, তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে, ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই, অত শক্তি নাই, অত অর্থ নাই, অত পেশি শক্তি নাই, সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে। এগুলো তো ভাই বেসিক, একটা নির্বাচনের বেসিক, কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই আন্তর্জাতিক মান শুনতে হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শুনতে হয়, অন্তর্ভুক্তিমূলক শুনতে হয়, উৎসব মুখর শুনতে হয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয়, বাংলাদেশে 53 বছরে কোনো মানে সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন, এইসব ওয়াদাও শুনতে হয়। এত কথার দরকার নাই। বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা, এত বুলি, এত গান, এত কবিতা, এত নাটক, এত মানে চেতনা নিয়ে এত বকবক, এটা পৃথিবীর কোথাও হয় না। আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয়। নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা, যেভাবে আর 10টা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে, ওইটুকু গ্যারান্টি দিতে পারলেই হইলো ভাই। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, জনগণ কি ত্রয়োদশ নির্বাচন নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে যে দ্বাদশ নির্বাচনের মতো আমিরামি নির্বাচন হবে না, জনগণের রায়ের প্রতিফলন হবে, তাদের কাছে উত্তম বিকল্প থাকবে? না, এখানে কতগুলি বিষয় আছে আমি বলি। এই নির্বাচনের প্রথমত যে আলোচনাটা রুমিন ফারানো করলেন, যে এই নির্বাচনটা আদৌ ওই সময়ে হবে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে একটা এখনো আশঙ্কা আছে, একটা ঝামেলা হতে পারে। আর দ্বিতীয় কথা হলো নির্বাচন যেটা হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি নাকি দিবেন, বলেছেন বটে, কিন্তু উনি কিভাবে দিবেন আমি জানি না। কিন্তু সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এও বলেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। ভাই ওনার কথাবার্তা কোনো ঠিক ঠিক না, আমি বলি আপনাকে, উনি আসলে এগুলি বুঝেন না ঠিকঠাক মতো আমার ধারণা আর কি। সংস্কার জিনিসটা কী রে ভাই বলেন তো? এই যে সংস্কার করতেছে, একটা সংস্কার করতেছে, ওনার কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে বিদেশ থেকে নিয়ে আসছে আমদানি করে, আর কিছু এনজিও, এদের দিয়ে একটা সংস্কার করাইছে, করে না করে এটাই সংস্কার, সবাইকে মানতে হবে। কেন সবাই এটা মানবে কেন? সবার তো নিজ নিজ এজেন্ডা আছে না, সবার নিজ নিজ পলিটিক্স আছে। এদের সংস্কার না হইলেও হবে না, এটা তো কোনো সংস্কারই মনে করি না আমি এটারে। আমি একটা কথা বলি, এটা মাথায় দেখেন, লেখা রাখেন আজকে, বিএনপির 31 দফা আছে, এই 31 দফা তারা আরো 3 বছর আগে দিচ্ছে, দিয়া এই 31 দফা তারা সারা দেশে ক্যাম্পেইন করছে। নির্বাচিত যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি এই সংস্কারের যেগুলো 31 দফার সঙ্গে মিলবে সেগুলি নিবে, বাকিগুলি আলহামদুলিল্লাহ।